হাই ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস। তো এই চ্যাপ্টারটার আজকের ক্লাসটাকে বোঝার জন্য চলো আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কোন পর্যন্ত আসছি এবং আরও কতটুকু রাস্তা এগোতে হবে। জাস্ট রোড ম্যাপটা একবার দেখে নেওয়া যায়। আমরা এই চ্যাপ্টারটাকে 7টি ছোট অংশে ভাগ করেছিলাম। সেই 7টি অংশের প্রথম অংশটাই আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে ব্রেটনস ও উড ইনস্টিটিউশনস। এবার ব্রেটনস উডস ইনস্টিটিউশনসকে আমরা 8টি অংশে ভাগ করেছি, আরও ছোটো ছোটো অংশে। তার মধ্যে দুটো অংশ আমরা কমপ্লিট করে ফেলেছি। সেটা হচ্ছে আইএমএফ এ সম্পর্কিত বেশ কিছু তথ্য, আর সেকেন্ডটা হচ্ছে যে গভর্নেন্স স্ট্রাকচার অফ আইএমএফ। তো আমাদের তৃতীয় টপিকটা হচ্ছে এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস। আমরা প্রথম দুটো টপিকটাকে শেষ করে ফেলেছি। আমরা আসছি যে আমাদের তৃতীয় টপিকটাকে, মানে ব্রেটন উডস ইনস্টিটিউশনসের তৃতীয় টপিকটাতে, সেটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। স্পেশাল ড্রয়িং রাইটস হচ্ছে কি এক ধরনের আর্টিফিশিয়াল কারেন্সি, যেটা আইএমএফে চলে। আমরা যেমন ইন্ডিয়ার জন্য রুপি কারেন্সি চালাই, বাংলাদেশের জন্য টাকা, তারপরে ইউএসএ কারেন্সির জন্য ডলার, তারপর চায়না কারেন্সির জন্য রিনমিনবি, আর হচ্ছে জাপানিসের জন্য ইয়েন। তো এই প্রভৃতি কারেন্সি ইউজ করে থাকি। কিন্তু আইএমএফ হচ্ছে কি বেশ কিছু দেশের সম্মিলিত একটা সংস্থা, যেখানে সাহায্য প্রদান করা হয় এক দেশ, সম্মিলিত দেশ মিলিয়ে যে দেশ অর্থনৈতিক মানে কী বলে ফ্রাস্ট্রেশনে ভুগে বা ডিপ্রেশনে থাকে, তাদেরকে সাহায্য প্রদান করার চেষ্টা করেন। সাহায্য ইন দ্য সেন্স হচ্ছে কি সেটা লোনের মাধ্যমে, সেটা খুব কম লোনে হোক বা 0% লোন হোক না, 0% সুদের হারে হচ্ছে লোন হোক না কেন, বা আদার্স মানে কম সুদ হোক বা বেশি সুদ হোক না কেন, যেভাবেই হোক না কেন অর্থনৈতিক সাহায্য প্রদান করে এই হচ্ছে আইএমএফ। তো সেটা কোন কোন কারেন্সির মাধ্যমে হবে, সেটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটসের মাধ্যমে। স্পেশাল ড্রয়িং রাইটস মানে আলাদা কারেন্সি তৈরি করা না, যে নতুন নোট হবে সেখানে লেখা থাকবে স্পেশাল ড্রয়িং রাইটস, এমন নয়। এক্সিস্টিং যে কারেন্সি হয় তার মধ্যে থেকেই নেওয়া হয়। যেমন যে ইউএসএ ডলার নিতে পারে, সেখানে চাইনিজ কারেন্সি নিতে পারে, সেখানে জাপানিজ কারেন্সি নিতে পারে। এরকম 5টা কারেন্সি নিয়ে তৈরি করা হয়েছে আইএমএফ এর হচ্ছে অর্থ ভাণ্ডার। সেখানে ইউএস গভর্নমেন্টের সবচাইতে বেশি কন্ট্রিবিউশন, তারা তাদের ডলার প্রচুর পরিমাণে দিয়েছে। টোটাল আইএমএফের যত কারেন্সি আছে, যত সম্পদ আছে, তার সবচেয়ে বেশি পরিমাণ আছে ইউএসএ। প্রায় 43%-এরও সামান্য কিছু পরিমাণ বেশি দেওয়া আছে, যে ইউএস গভর্নমেন্ট সে সাহায্য করেছে আইএমএফের কারেন্সি তৈরি করার জন্য, সম্পদ তৈরি করার জন্য। সেখানে ইন্ডিয়ার কারেন্সি কিন্তু খুবই কম স্পেশাল, মানে অবশ্যই ইন্ডিয়ান কারেন্সি সেখানে নেই বললেই চলে ইন্ডিয়ান কারেন্সি। তো সেখানে তো চলেই না, 5টা কারেন্সি চলে: ডলার, ইউরো, রিনমিনবি, ইয়েন, আর হচ্ছে পাউন্ড। 5 রকমের কারেন্সি থাকে। তার মধ্যে 43% হচ্ছে ইউএস গভর্নমেন্টের আছে, তারপরেই ইউরো, তারপরেই চাইনিজ গভর্নমেন্টের কন্ট্রিবিউশন, তারপর জাপানিজের, তারপর হচ্ছে ব্রিটিশ পাউন্ডের। হ্যাঁ, তো এরকম করে হয়। এখন রিসেন্টলি কমেছে বেড়েছে, তোমরা একবার রিসেন্টলি দেখে নিও। তো এটাই হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। তো এই পরিমাণ ইউএসের বেশি 43% আছে আজকে, তো কাল 45% হবে কি 40% হবে, সেটা ডিপেন্ড করবে। 5 বছর পর পর একটা রিভিউ করা হয়, সেই রিভিউ হিসেবে এই 5 রকমের বাস্কেটের পরিমাণটাকে চেঞ্জ করা হয়। আশা করি বোঝাতে পারলাম আমি। আচ্ছা, এই কারেন্সিটা স্পেশাল ড্রয়িং রাইটসটা কিন্তু ট্রেড করা হয় না, ট্রেড করা যায় না। মানে তুমি চাইলে ডলারে আজকে পয়সা লাগালে, ডলার কিনে রাখলে, তো কাল তুমি বিক্রি করে দিলে, ডলারের দাম বেড়ে গেল, তো সেই হিসেবে তুমি তোমার মুনাফে পেয়ে গেলে রুপিস হিসেবে। তো এটাই হচ্ছে কি যে কিন্তু তুমি ভাবলে যে আচ্ছা, তো আইএমএফের যে কারেন্সি আছে তার উপর পয়সা লাগাই, কিন্তু না, এখানে কিন্তু কোনো পয়সা লাগানোর রুলস রেগুলেশনস কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, তো কোনো একটা দেশ যে স্পেশাল ড্রয়িং রাইটস পাবে, কখন পাবে? তো তার হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা এক্সপোর্ট ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ফ্রিলি ইউজেবল ক্রাইটেরিয়া। প্রথমে আসি আমরা এক্সপোর্ট ক্রাইটেরিয়া। যে দেশের কারেন্সি আইএমএফে থাকতে হবে সেটা যেন অবশ্যই খুব বেশি এক্সপোর্ট করতে পারে, সেই দেশটা যেন খুবই এক্সপোর্টার হয়, ইন্ডিয়া মানে ওয়ার্ল্ডের লিডিং এক্সপোর্টার হয়।
কেন লিডিং এক্সপোর্টারের কারেন্সিটাকেই নেওয়া হবে আইএমএফে স্পেশাল ড্রয়িং রাইটস হিসেবে? কারণ সেটা হচ্ছে খুব বেশি এক্সপোর্ট করছে, ব্যালেন্স অফ পেমেন্টের মানে ক্রাইসিস, বিওপি ক্রাইসিস খুবই কম। হ্যাঁ, সেটা সেই কারেন্সিটা স্টেবল, তার দাম বেড়ে যাচ্ছে কিন্তু দাম কমবে না। তো এক্সপোর্ট অনেক বেশি হচ্ছে মানে কি ইম্পোর্ট কম, সেই তুলনায় কম হচ্ছে, তার মানে বিওপি সারপ্লাসের দিকে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার আসি আমরা যে ইউজেবল, ফ্রিলি ইউজেবল। আচ্ছা, কোনো দেশ যদি পার্শিয়ালি ইউজেবল টু কনভার্টেবল করে, তার মানে সেখানকার লিকুইডিটি কম হতে পারে, প্রথম কথা সেই কারেন্সি। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যদি ফ্রিলি অ্যাভেলেবল মানে পার্শিয়ালি কনভার্টেবল করা হয় সেই কারেন্সির, আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি যে ইন্ডিয়া মানে ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড চ্যাপ্টারে, যদি মানে ইন্ডিয়া এখন পার্শিয়ালি কনভার্টেবল করে দিয়েছে রুপির, তার মানে সেটা লিকুইডিটি খুব কম। তার মানে যে তুমি লাখ লাখ রুপি বা কোটি কোটি রুপিটাকে ডলারে কনভার্ট করতে পারবে না, এটা করা যাবে না। তাতে কি ইন্ডিয়ার অনেকেই কী করবে, সে ইন্ডিয়ান মানে কি সম্পদটাকে বিদেশে পাঠিয়ে দেবে, আর ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে। তার অর্থ ফ্রিলি ইউজেবল করতে হবে, মানে ফ্রিলি কনভার্টেবল করতে হবে, যেটা কিনা ইন্ডিয়ার এখন করা সম্ভব নয়, অদূর ভবিষ্যতে হয়তো আমরা করতে পারি। হ্যাঁ, তখনই হচ্ছে কি আমরা আইএমএফের কারেন্সি হিসেবে বা স্পেশাল ড্রয়িং রাইটস কিন্তু পেতে পারি আমরা। ঠিক আছে? আচ্ছা, এতে এসডিআরের গ্রোয়িং ইম্পর্টেন্স কেন বাড়ছে? কারণ কি এগুলোর উপর এগুলো তুমি আজকে কিনে রাখলে তো কালকে এর দাম বেড়ে যাবে। তার মানে এর তো ডিপ্রিসিয়েশন মানে তোমার তুমি আজকে কিনে রাখলে তো তোমার সম্পদ কমে যাওয়ার ভয় সেখানে তোমার থাকছে না, তাই না? তো এবার একটা ইম্পর্টেন্ট আমি ইনফরমেশন দিচ্ছি যে ডাইভার্সিফাই অফ রিস্ক। এসডিআরকে তুমি ডাইভার্সি অফ রিস্ক করতে পারো, তোমার মানে কি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবো। আমি বলবো না যে এটাকে রিস্ককে ডাইভার্সিফাই করা, আমি বলবো এটাকে রিস্ক ম্যানেজমেন্টকে ডাইভার্সিফাই করা। এসডিআরকে হেল্প করে। তার অর্থ যে তুমি তোমার রিস্ক যেমন হয় যখন তোমার হচ্ছে বিওপি ক্রাইসিস চলে, অথবা এক্সপোর্টটা কমে যাচ্ছে, ইম্পোর্টটা খুব বেশি বেড়ে যাচ্ছে, তাহলে কারেন্সির দাম কমে যাচ্ছে, তার মানে কারেন্সিটা পড়ে যাচ্ছে তখন। তো এই রিস্কটাকে ম্যানেজমেন্ট করার জন্য তুমি এসডিআরের হেল্প নিতে পারো। খুব কম সুদে তোমাকে লোন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে এসডিআরের সুবিধা। তো আমরা আজকের ক্লাসে পড়লাম যে এসডিআর কি, তারপর এসডিআর যে কখন আমরা ইন্ডিয়ান কারেন্সিকে এসডিআরে কনভার্ট করতে পারবো সেটা করতে পারি। তারপর এসডিআরে কী কী গ্লোবাল ইম্পর্টেন্স কী আছে এসডিআরের, এটা আমরা লক্ষ্য করেছি। আইএমএফের সদস্য এখন দিন দিন বেড়েই যাচ্ছে, বিশাল পরিমাণে সদস্য আছে। তার মানে ঠিক তেমনি যে এসডিআরের মানে পরিমাণও অনেক বেশি বেড়ে যাচ্ছে, তার কারেন্সির পরিমাণও বেড়ে যাচ্ছে, লিকুইডিটির পরিমাণ কমে যাচ্ছে, ভোলাটিলিটি খুবই কম, মানে কি যেমন ডলারের ভোলাটিলিটি অনেক বেশি, শুধুমাত্র ডলারই ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে ব্যবহার হচ্ছে, সেখানে যদি মানে এসডিআর যদি ব্যবহার হয়, তার মানে কারেন্সির পরিমাণ অনেক বেশি হচ্ছে, লিকুইডিটি বেশি হচ্ছে, ভোলাটিলিটি কম হচ্ছে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা যে আইএমএফ কোটা সম্বন্ধে পড়াশোনা করব। বাই।